Hello student, welcome to the Math Loop 96। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে আমরা ক্লাস 10 এর জন্য সরল সুদ সিম্পল ইন্টারেস্ট এই অধ্যায়টা আজকে করব। এটা স্পেশালি নতুন যারা 10 হবে, যারা নিউ 10 তাদের জন্য এটা স্পেশালি। আর যারা এবছর মাধ্যমিক দেবে তারাও চাইলে যদি মনে হয় কোনো অঙ্কে প্রবলেম আছে তাহলে তোমরা দেখতে পারো। তবে বলে রাখছি এটা স্পেশালি কিন্তু নতুন 10দের জন্য। তো চলো, এটা আমরা যারা নতুন 10 তাদের জানিয়ে রাখি যে এটা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের অংশ। ফাইনালে তো থাকছেই, তবে এটা তোমরা যে ফার্স্ট ইউনিট টেস্ট দেবে সেখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবে। আর প্রসঙ্গত বলে রাখি যে এটা ফাইনাল এক্সামে এই অধ্যায় থেকে তোমরা লং কোশ্চেন পাবে একটা 5 নাম্বারের জন্য, আর সেই সঙ্গে এসএকিউ একটা 2 নাম্বারের জন্য, এবং সেই সঙ্গে একটা শূন্যস্থান অথবা একটা এমসিকিউ পেতে পারো। ধরে রাখো এখান থেকে প্রায় তুমি 8 নাম্বার এর প্রশ্ন ফাইনাল এক্সামে করবে এই অধ্যায় থেকে। তো শুরু থেকেই একদম কান খাড়া করে প্রত্যেক কটা জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে শুনতে থাকো, বুঝতে থাকো, দেখতে থাকো। যদি কোনো প্রবলেম থাকে জানাতে পারো। তো চলো, একদম আর দীর্ঘায়িত না করে আর সেই সঙ্গে বলবো, আর সেই সঙ্গে একটা কথা, যে যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তাতে করে লাভটা তোমারই, কেননা আমরা মাধ্যমিক রিলেটেড যাবতীয় ম্যাথ রিলেটেড প্রশ্ন এবং কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস কিন্তু করতে থাকবো, কন্টিনিউ চলতে থাকবে এই সিরিজ। তো চলে এসো, আমরা শুরু করি আজকের অধ্যায় সরল সুদ আর সিম্পল ইন্টারেস্ট। তাহলে একদম সহজভাবেই উপস্থাপন করা যাক শুরুটা। আচ্ছা, প্রত্যেকের বাড়িতে তোমাদের নিজস্ব হতে পারে অথবা বাবা মায়ের হতে পারে ব্যাংকে পাসবুক করা আছে নিশ্চয়ই, হ্যাঁ কি না? ব্যাংক অ্যাকাউন্ট আছে। আর যারা ক্লাস 10-এর যারা ছাত্রীরা রয়েছে তাদের তো নিশ্চয়ই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট রয়েইছে, তোমরা কন্যাশ্রীর টাকাগুলো পেয়ে থাকো সেখানে। তো প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে আমরা ধরে নিই, এটা হচ্ছে তোমার ব্যাংকের পাসবুক হলো, এটা হচ্ছে তোমার ব্যাংকের পাসবুক। আর এই পাসবুকে এইখানে কি থাকে? এইখানে তোমার একটা ছবি ছাঁটা থাকে, এইখানে তোমার একটা ছবি ছাঁটা থাকে, এখানে তোমার ডিটেলিং পরপর পরপর করে দেওয়া থাকে, তোমার নাম দেওয়া থাকে, তোমার অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি, এবং সেই সঙ্গে ব্যাংকের কিছু ডিটেলিং দেওয়া থাকে, থাকে নিশ্চয়ই। হলো? আচ্ছা, এইবার ধরে নাও যে তুমি আজকে ব্যাংকে গিয়ে তোমার নামে একটা নতুন পাসবুক ওপেন করবে। হলো? ধরে নাও তুমি তোমার নামে একটা পাসবুক ওপেন করবে আজকে, এবং 100 টাকা তুমি জমা দিয়েছো, 100 টাকা তুমি জমা দিয়েছো। হলো? শুরু থেকেই ভালো করে শুনতে থাকো, কিন্তু প্রত্যেক কটা জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে শুনলে তোমার একদম জায়গাটা আয়ত্তে চলে আসবে। তাহলে ধরে নাও তুমি 100 টাকা জমা দিয়ে তোমার নামে একটা পাসবুক খুললে ব্যাংকে। হলো? আচ্ছা, এরপর করলে কি না, তুমি আর নতুন করে ওই অ্যাকাউন্টে নতুন করে তুমি আর টাকা জমা দিলে না, অন্য কেউ তোমার অ্যাকাউন্টে টাকা আর জমা করলো না, এবং তুমি টাকা তুললেও না। মানে বলতে চাইছি 100 টাকা শুরুতেই দিলে এবং এই 100 টাকাই থাকলো, আর পরিবর্তন হলো না। এভাবে ধরে নাও 1 বছর কেটে গেছে। কত সময় বললাম? 1 বছর। 100 টাকা আমি জমা করলাম, 1 বছর কেটে গেছে, ব্যাংকে গেলাম, দিয়ে বই আপ টু ডেট করা হয় নিশ্চয়ই তুমি জানো। 100 টাকা তুমি জমা দিয়েছিলে, ম্যাজিক্যালি একটা দারুণ ঘটনা ঘটে গেল। কিরকম? 100 দিয়েছিলে, 1 বছর পরে মনে করো ব্যাংকে তুমি গেলে, গিয়ে বইটা আপ টু ডেট করলে, দেখি আমার অ্যাকাউন্টটার কি দুরবস্থা। হ্যাঁ, গিয়ে দেখলে একটা ম্যাজিক হয়ে গেছে। ম্যাজিকটা কেমন গো? 100 টাকা দিয়েছিলাম, আপ টু ডেট করে দেখা গেল 105 টাকা দেখাচ্ছে ওখানে। ভালো করে বোঝো, কিন্তু তুমি টাকা জমা দাওনি, তোমার হয়ে
অন্য কেউ টাকা জমা দেয়নি এবং তুমি টাকা তুলেও নাওনি, 1 বছর কেটে গেল। কত সময় বললাম? 1 ইয়ার। 1 ইয়ার, 1 বছর কেটে গেল। এই 1 বছর পরে তুমি ব্যাংকে গিয়ে দেখলে ওটা তোমার 105 টাকা দেখাচ্ছে। তার মানে কি, তুমি যেটা জমা দিয়েছিলে তার বিনিময়ে তুমি দেখো কিছুটা বেশি পেলে। হ্যাঁ, যেটা জমা দিয়েছিলে তার বিনিময়ে বেশি পেলে টাকা। কতটা বেশি পেলে? আচ্ছা, কতটা বেশি? না, আমরা এই 105কে এভাবে বলি, 100+5। 100 টাকা ছিল আমার নিজস্ব টাকা, যেটা আমি জমা দিয়েছিলাম, আর 5 টাকা হচ্ছে অতিরিক্ত টাকা। এই অতিরিক্ত যে টাকাটা পাওয়া গেল সেটাকে আমরা বলছি সুদ। সেটাকে আমরা কি বলবো? সুদ বলবো। এটা আমার 1 বছরের উপার্জন। যদি ধরো, কথার কথা, কোনো একটা কোম্পানিতে কোনো একটা এমপ্লয়ি যদি কর্মরত থাকে, তার বিনিময়ে কোম্পানি কিন্তু ওই এমপ্লয়িকে টাকা দেয়। একইভাবে আমি যে ব্যাংকে টাকা দিয়ে রেখেছিলাম তার বিনিময়ে আমাকে তো ব্যাংকের উচিত যে আমাকে কিছুটা টাকা দেবে। সেই অতিরিক্ত যে টাকাটা, যেটা উপার্জন হলো, বেশি টাকা পেলাম আমরা, সেইটাকে আমরা বলছি কিনা? সুদ বলছি, সুদ। বোঝা গেল? এটাকে আমরা বলছি ইন্টারেস্ট, ইংরেজিতে INTEREST, ইন্টারেস্ট বলছি, ইন্টারেস্ট। হলো? আচ্ছা, জমা কত দিয়েছিলাম গো? 100 টাকা। যে টাকাটা জমা দেওয়া হয় তার একটা নাম আছে, একে আমরা কি বলবো? একে আমরা বলবো আসল। কি বলবো? আসল বলবো, বা বলবো আমরা মূলধন। হলো? ইংরেজিতে বলবো প্রিন্সিপাল, PRINCIPAL। PAL কিন্তু প্রিন্সিপাল, PLE নয় কিন্তু। PLE হয়ে গেলে যিনি কলেজের প্রধান, গন্ডগোল হয়ে যাবে তখন। যাই হোক, প্রিন্সিপাল। যেটা জমা দেওয়া হয় বললাম, যে টাকাটা জমা দেওয়া হয় বললাম, তাকে আমরা বলে থাকি আসল বলি, বা মূলধন বলি, বা প্রিন্সিপাল বলি। হলো? প্রকাশ করব এই প্রথমটা দিয়ে পি দিয়ে প্রকাশ করব একে আমরা। হলো? প্রথমটা দিয়ে প্রকাশ করব। আর যে টাকাটা অতিরিক্ত পেলাম আমরা কিছুটা সময়ের জন্য জমা রেখে, যেটা অতিরিক্ত পেলাম সেটাকে আমরা কি বলছি? সুদ বলছি, ইন্টারেস্ট, আই দিয়ে প্রকাশ করব। হলো? ওকে, চলো তাহলে এই দুটো জায়গা বোঝা গেল। আচ্ছা, এটা উল্টেও হতে পারে। আমি যদি টাকাটাকে ব্যাংকে জমা দিই সেটাকে যেমন আসল বলছি, উল্টোও হতে পারে। অনেক সময় আমরা ব্যাংক থেকে লোন নিই না, ধার নিই না, যে টাকাটা জমা দেওয়া হয় কিংবা যেটা নেওয়া হয়, ওই দুটোকেই আমরা কিন্তু আসল বলবো। হলো? আর তার বিনিময়ে যতটা অতিরিক্ত আমরা পাই, যদি জমা দিই তাহলে আমরা পাবো, অতিরিক্ত পাবো। আর উল্টোটা, যদি আমরা ধার নিই তাহলে আমরা অতিরিক্ত কিছু ব্যাংকে দিতে যাব। তো এটাকে আমরা, ওই অতিরিক্তটাকেই আমরা বলবো সুদ। খেয়াল রেখো, কিছুটা সময়ের জন্য কিন্তু জমা দিয়েছিলাম। এই সময়ে, কিছুটা সময়ের জন্য টাকা রাখলেই তবেই না আমাকে ব্যাংক অতিরিক্ত টাকা দেবে। তো তাহলে মূলধনকে কিছুটা সময়ের জন্য সঞ্চিত বা গচ্ছিত থাকতে হবে। খেয়াল রাখতে হবে, সময়টা কিন্তু বছর এককেই আমরা রাখবো। নোট করে নিই ওই জায়গাগুলো। সময়টা কিন্তু বছর এককেই আমরা রাখবো, এটা অবশ্যই বছর এককে থাকবে। হলো? সময়টা বছর এককে থাকবে। গেল। আচ্ছা, এইবার কথা হচ্ছে, তাহলে এই যে 105 হলো, এই 105টাকে আমরা কি বলবো? জমা দিয়েছিলাম 100, সেই 100টাকে আমরা কি বলছি? আসল বলছি। আর 5টাকে আমরা সুদ বলছিলাম। আসল যোগ সুদ, আমি একটু লিখি। আসলকে কি বলছিলাম বাবু? আসলকে আমরা পি বললাম, প্রিন্সিপাল। হলো? যোগ সুদ, সুদকে আমরা কি বললাম? ইন্টারেস্ট, আই। আসল যোগ সুদ, এর একটা নাম হয়, এই নামটাকে আমরা বলবো সববৃদ্ধি মূল। কি বলবো? সববৃদ্ধি মূল, বা আমরা বলবো সুদাসল। সুদ একটু ছোট্ট হাইফেন দিয়ে আসল লিখবো, এটা বিয়োগ চিহ্ন নয় কিন্তু, হাইফেন দিয়ে লিখলাম।
সুদ আসল বলবো, বা বলবো আমরা অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট বলবো। হলো, অ্যামাউন্ট বলছি। এইবার এই অ্যামাউন্টকে প্রকাশ করবো তাহলে কি দিয়ে? এ দ্বারা। তাহলে এ সমান সমান কি লিখতে পারি আমরা? এ সমান সমান লিখবো আমরা P+I। এটা একটা ফর্মুলা মাথার মধ্যে রাখতে হবে, সহজ গল্প। এ মানে অ্যামাউন্ট, মানে সববৃদ্ধিমূল, আসল আর সুদ মিলে যেটা হয়ে গেল। তো এই অ্যামাউন্ট সমান কি হচ্ছে? আসল যোগ সুদ মিলে যেটা হয়ে গেল সেটাই হলো। বাস 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 বাস। আচ্ছা, এইবার যে জায়গাটা আমাকে বুঝতে হবে, আর কি বুঝবো? খেয়াল করে দেখেছো যে 100 টাকা জমা দিয়ে আমি 105 টাকা পাচ্ছি, মানে 5 টাকা আমি অতিরিক্ত পাচ্ছি। এই যে অতিরিক্ত পাওয়ার জন্য নিশ্চয়ই তো একটা গাণিতিক প্রক্রিয়া, একটা গাণিতিক নিয়ম নিশ্চয়ই কাজ করবে, তাই না? এই গাণিতিক প্রক্রিয়া বা গাণিতিক যে নিয়মটা, সেই গাণিতিক প্রক্রিয়া বা গাণিতিক নিয়মটাকে আমরা বলছি কি? এটাকে বলছি সুদের হার। এটাকে বলছি আমরা সুদের হার বলছি, সরল সুদের হার বলছি এটাকে। আমরা লিখি একটুখানি, সুদের হার বলছি। সুদের হার অর্থাৎ ইংরেজিতে বলা হয় রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট, INTEREST, রেট অফ ইন্টারেস্ট প্রকাশ করছি কিন্তু আর দ্বারা প্রকাশ করছি, তবে এটা স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এটা কিন্তু সম্পূর্ণটা শতকরার হিসেব। এটা এই শতকরার হিসেব মানে 100 টাকার ওপরে আমি কত টাকা বেশি পাচ্ছি, এটাই হচ্ছে প্রকৃত নিয়মটা। এই জন্য একে পার্সেন্ট চিহ্ন, এর এককটা হচ্ছে শতকরা, পার্সেন্ট চিহ্ন থাকবে এক্ষেত্রে, শতকরা চিহ্ন থাকবে এক্ষেত্রে। বোঝা গেল? ওকে, চলে এসো তাহলে আমরা পুরো গল্পটা আবার একবার বুঝি খুব সংক্ষেপে 2 মিনিটে। যে টাকাটা জমা দিলাম সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি আসল, প্রিন্সিপাল। পি দিয়ে প্রকাশ করব, তাহলে এই 100টা হচ্ছে পি। এবার যতটা অতিরিক্ত পেলাম, এই যে অতিরিক্তটা লিখলাম, যতটা অতিরিক্ত পেলাম সেটাকে আমরা বলছি সুদ, ইন্টারেস্ট আই দিয়ে লিখব। হলো, তাহলে এটাকে আমরা পি বলছিলাম, এটাকে আমরা আই বলছিলাম। এই পি আর আই অর্থাৎ আসল আর সুদ মিলে গিয়ে যেটা তৈরি হয় সেটাকে বলছি আমরা সববৃদ্ধিমূল, অ্যামাউন্ট এ দিয়ে লিখব। কিছুটা সময়ের জন্য টাকাটা সঞ্চিত থাকবে, তো এই সময়টাকে আমরা টাইম, টি দিয়ে লিখব, স্মল টি লেখা হবে, হ্যাঁ, স্মল টি। ওকে, নেক্সট আরেকটা কি বললাম? আরেকটা বললাম যে এক্ষেত্রে একটা নিয়ম কাজ করে, যে নিয়মের ওপর বেশ করেই আমরা ওই অতিরিক্ত অর্থটাকে পেয়ে থাকি। সেই নিয়মটাকে আমরা কি বলি? নিয়মটাকে আমরা বলি সরল সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। 100 টাকায় আমরা কত টাকা বেশি পেলাম ওটাকে আমরা আর দিয়ে লিখব, এবং এটা চেনার উপায় কি বললাম আমরা? পার্সেন্ট চিহ্ন থাকবে, শতকরা চিহ্ন থাকবে। বোঝা গেল? ওকে, এইবার সুদ নির্ণয়ের একটা নিয়ম, রুলস আমরা জানব, একদম সহজ রুলস। রুলসটা কি? আই সমান সমান PTR/100 বা PRT/100। এইটা সুদ নির্ণয়ের জন্য, সরল সুদ নির্ণয়ের জন্য একটা নিয়ম। রুলসটা তাহলে দেখলাম, আই সমান সমান PTR/100 বা PRT/100। দুটো বেসিক গল্প আমাকে জেনে রাখতে হবে, এটা এবং এটা। এটা খাতায় একটুখানি নোট ডাউন করে নিও তুমি। আর এই দুটো জানলে আর কোনো ব্যাপারই নয়। বাকি একটুখানি কয়েকটা কাজ বুঝে শুনে, প্রত্যেক কটা অঙ্ক বুঝে শুনে প্র্যাকটিস করলে এখানে কোনো ব্যাপার নয়, তোমার হাতের মুঠোয় চলে আসবে পুরো জায়গাটা। এই গেল গল্প। আচ্ছা, এখান থেকে আর একটু জায়গা জেনে রেখো। আর একটু জায়গা কি? এইখান থেকে দুটো সহজ গল্প জেনে রেখো। এক হচ্ছে উত্তমর্ণ, 2 হচ্ছে অধমর্ণ। অধমর্ণ। আচ্ছা, আমরা উত্তমর্ণ কাকে বলবো? দেখো, যে ব্যক্তি, যে লোকটা বা যে সংস্থাটা, যে ব্যক্তি টাকা ধার দেন তিনি হচ্ছেন উত্তমর্ণ। বোঝা গেল না, তাই তো?
যে ব্যক্তিটা, ধরো তুমি ব্যাংকে গিয়ে টাকা জমা করলে, কত টাকা, যেটা শুরুতেই বললাম যে 100 টাকা তুমি ব্যাংকে গিয়ে আজকে জমা করলে, তুমি ব্যাংকে গিয়ে আজকে 100 টাকা জমা করলে, তুমি জমা করছো, তাহলে তোমার থেকে নিচ্ছে কে? না স্যার, ব্যাংক আমার থেকে নিয়ে নিচ্ছে। এক্ষেত্রে যে ব্যক্তিটা টাকা জমা করলো, এক্ষেত্রে তুমি টাকা জমা করলে, কিন্তু যিনি টাকা জমা করবেন তিনি হচ্ছেন উত্তমর্ণ। কি বললাম? যিনি টাকা জমা করবেন, এক্ষেত্রে তুমি টাকা জমা করছো, তাহলে তুমি উত্তমর্ণ। আর যিনি নিচ্ছেন তোমার থেকে, এক্ষেত্রে ব্যাংক তোমার থেকে নিয়ে নিচ্ছে, তাহলে ব্যাংক হবে অধমর্ণ। বোঝা গেল? ঘুরিয়ে ভাবতে পারো, আমরা অনেক সময় ব্যাংক থেকে টাকা লোন নিই, যেটা একটু আগে বলছিলাম। সেক্ষেত্রে আমি নিচ্ছি, ব্যাংক দিচ্ছে, কিন্তু হলো। আমি শুরুতেই বললাম যে ব্যক্তি টাকা মানে জমা দেয় বা ধার দেয় বলতে পারো, যে ব্যক্তি টাকা দেয়, জমা দেয় বা ধার দেয়, তাহলে ব্যাংক এক্ষেত্রে আমাকে টাকা দিচ্ছিল, তাহলে ব্যাংক হয়ে গেল উত্তমর্ণ। উল্টে আমি নিচ্ছি, আমি মাথা পেতে টাকা নিচ্ছি, তাহলে আমি অধমস্তিষ্কে টাকা নিচ্ছি, মাথা অধ হয়ে গেল, নিচু হয়ে গেল, তাই জন্য আমি হচ্ছি অধমর্ণ। এই দুটো গল্প কি বোঝা গেল? ওকে, নেক্সট। তাহলে এই গল্পগুলো আমাকে মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটা আমরা মাথায় রাখবো, মাথায় রাখলেই হয়ে গেল। এইটুকু জায়গা একটু যত্ন করে রেখো সবসময়, নোট ডাউন, প্রয়োজনীয় নোট ডাউন করার থাকলে করে নিও, ভিডিওটা স্কিপ করে করে। আর একদম আমরা চলে আসি তোমাদের অধ্যায় বলতে এটা তোমরা কোষে দেখি 2তে দেখবে, পাটিগণিতের অধ্যায় এটা, ফার্স্ট ইউনিটে থাকবে, এখান থেকে প্রশ্ন। তো পাটিগণিতের এটা 1-এর দাগ আমরা দেখব, টেক্সট বই সমাধান করব কিন্তু আমরা, হ্যাঁ, কি আছে দেখা যাক। চলো একদম ফ্যাটাফ্যাট করে গল্পটা দেখা যাক। একদম প্রথম অঙ্ক, এই যে কোষে দেখি 2, এটা পেজ নাম্বার 46-এ তুমি দেখতে পাবে। চলো কি বলছে প্রথম প্রশ্ন, 2 বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। এটুকু বোঝো আগে সুন্দর করে। বার্ষিক 12% সরল সুদের হারে, পার্সেন্ট দেওয়া আছে এবং প্রসঙ্গ তো বলেই দেওয়া আছে, দেখো সরল সুদের হারে 12% সরল সুদের হারে টাকা ধার নিচ্ছে। ওটা কার ভ্যালু বাবু? পার্সেন্ট দেওয়া থাকলে স্যার এখনই শিখে গেছি, ওটা হয় আর এর ভ্যালু। কার ভ্যালু? আর। সরল সুদের হার, ওটা হচ্ছে আর এর ভ্যালু, তাহলে 12%টা হচ্ছে আর এর ভ্যালু। গেল। 15,000 টাকা ধার নিলেন, জেনে গেছিলাম যেটা জমা দিই কিংবা যেটা নিই সেটাকে আমরা আসল বলি বা মূলধন বলি, প্রিন্সিপাল পি বলি ওটাকে, তাই না? তাহলে এই 15,000 টাকাটা হচ্ছে প্রিন্সিপাল, পি দেবো, পি। 4 বছর, স্পষ্ট বোঝা যাচ্ছে এটা স্যার সময়। 4 বছর পর ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে হিসেব করব, তাহলে আমরা বের করতে যাচ্ছি সুদের পরিমাণ, তাই না? একদম সোজা গল্প, প্রশ্নটা বোঝা গেল। চলো এবার তাহলে এর সমাধানে আসা যাক। তাহলে যেটা শুরুতে দেওয়া ছিল বার্ষিক 12% সরল সুদের হারে, এটা আর এর ভ্যালু, তাহলে আমরা লিখব কিন্তু এইভাবে যে সরল সুদের হার, ভ্যালু অফ আর, ব্র্যাকেটের মধ্যে আর দিলাম, এটা সমান সমান কত বলছে? 12% দিয়ে দিয়েছি। চলো, একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছেন, যেটা ধার নেয় সেটাকে আমরা বলি আসল বা মূলধন, তাহলে যা খুশি লিখতে পারো, আমি আসল লিখলাম। আসল কী দিয়ে প্রকাশ করি? প্রিন্সিপাল, পি দিয়ে প্রকাশ করি। তাহলে এই পি সমান সমান কত হলো? 15,000 টাকা হলো। আচ্ছা, 4 বছর পর সময় দেওয়া আছে, তাহলে আমরা এক্ষেত্রে লিখব সময় টি সমান সমান 4 বছর। কত টাকা সুদ দিতে হবে সুদ নির্ণয় করতে বলছে,
ইন্টারেস্ট, বুঝতে পারছি না কত সুদ দিতে হবে। তাহলে আমরা সুদ নির্ণয়ের ফর্মুলাটা তো জানি, আমরা শিখে গেছি, এখনই শিখলাম। সুদ নির্ণয়ের ফর্মুলা কী ছিল? আই সমান ছিল PTR/100 হবে। চলো ফাটাফাট করে মান পুট করো, আনসার চলে আসবে। তাহলে পি হচ্ছে কত? 15,000। টি হচ্ছে কত? 4, এই যে টি দেখো 4। আর কত? আর হচ্ছে 12%। দিও না, পার্সেন্ট তুললেই এই যে 100টা তুমি দেখছো না, এই 100টা বেসিক্যালি এই পার্সেন্টটাকে তোলার জন্যই এই 100 আসে। হলো? ওকে, চলে এসো। 0 0 কেটে ফেলো, 0 0 কেটে ফেলো। আর তো কোনো হরের সংখ্যা দেখছি না, 1 বর্জিত, 1 আছে কেবলমাত্র। আর তুমি জানো 1 দিয়ে ভাগ করলে ওটাই আসে, কোনো ব্যাপার নয়। তাহলে গুণ করো এবার। 15 আর 4 গুণ করলে 60। 15তে একটা 0 ছিল, মানে 600। আর সঙ্গে ছিল 12। 12 6 গুণ করলে 72, আর 2টো 0 ছিল। তাহলে রেজাল্ট হয়ে যাচ্ছে তোমার এইটা, 7,200 টাকা। বলো বলো কি প্রবলেম বলো? নেই নিশ্চয়ই, যদি থাকে কমেন্ট করবে। তাহলে আমরা যাই পরেরটা, 2-এর দাগ দেখব। আচ্ছা, অতএব দিয়ে কিন্তু তুমি লিখবে, এগুলো আর আমি আর লিখছি না, অতএব দিয়ে তুমি আনসার লিখবে। এটা যদি না করেছো তাহলে তোমার হাফ নাম্বার যিনি খাতা কাটবেন তিনি কিন্তু কেটে নেবেন, গন্ডগোল হয়ে যাবে তখন। অতএব দিয়ে অবশ্যই লিখবে। চলে আসো, দেখা যাক আমরা দ্বিতীয় প্রশ্ন কি দেখছি। বলছে 2005 সালের 1 জানুয়ারি, 1 জানুয়ারি, 1 জানুয়ারি পড়ব। 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করতে হবে। বোঝো খুব সুন্দর করে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে। বাবু এই কথাটাকে এখন মাথার বাইরে রাখো তো, এটা একটু মাথার বাইরে রাখো, বাকি জায়গাগুলো দেখো। দেওয়া আছে বার্ষিক 6% সরল সুদের হারে, সুদের হার স্পষ্ট, ভ্যালু অফ বলো আর, আর পার্সেন্ট দেওয়া আছে, ভ্যালু অফ আর। 2,000 টাকার সুদ কত হবে? তার মানে নিশ্চয়ই আমরা ওই 2,000 টাকাটাকে জমা করেছিলাম ব্যাংকে, তবেই না আমি সুদ পাবো। তাহলে যেটা জমা করছি সেটা আসল, তো 2,000টা এক্ষেত্রে আসল। সুদ কত হবে বের করতে বলেছে, সুদ নির্ণয় করতে যাব। তো যে যে ডেটাগুলো পাচ্ছি আগে ওই ডেটাগুলোকে আমরা নোট করি। দেওয়া ছিল তোমাকে বার্ষিক 6% সরল সুদের হারে, তাহলে আমরা লিখি সরল সুদের হার, সরল সুদের হার, ভ্যালু অফ আর, ভ্যালু অফ আর, এটা সমান সমান হচ্ছে 6%। 2,000 টাকার, 2,000 টাকাটা কি হলো? এটা আসল বা মূলধন, যেটা তোমার ভালো লাগে সেটাই তুমি লিখবে। তাহলে পি দিলাম, পি সমান সমান হচ্ছে গিয়ে তোমার 2,000 টাকা। হলো? সুদ কত হবে? সুদ বের করতে বলেছে স্যার। সুদ বের করতে গেলে আর একটা জিনিস চাই, এই যে একটু আগে করছিলাম। সুদ বের করতে গেলে এটা চাই, সেই সঙ্গে সময় চাই। আচ্ছা, সময়টা তুমি প্রশ্নটা আরেকবার ফলো করো। 2005 সালের 1 জানুয়ারি থেকে কত 27 মে পর্যন্ত, এইটাই হচ্ছে তোমার কাছে সময়। আমরা একটু আগে একটা কথা বলছিলাম যে সময়টা যেন অবশ্যই বছর এককে থাকে, সেদিকে ধ্যান দিতে হবে কিন্তু, অন্য কিছুতে থাকলে হবে না। তাহলে এক্ষেত্রে কি হবে না? না, হবে। যেটা থাকবে সেটাকে আমরা বছরে নিয়ে যাব। গল্পটা বোঝো, 2005 সাল কেন এলো এক্ষেত্রে 2005 সাল? বাবু লিপিয়ারের কনসেপ্টটা মনে আছে? লিপিয়ার কি ছিল না, যে সমস্ত বছরের দিন সংখ্যা 365 নয়, কত 366, সেগুলো হচ্ছে লিপিয়ার। 4 অথবা 400 দিয়ে ভাগ যায় ওই বছরগুলো, তাই না? আচ্ছা, 2005 কি লিপিয়ার? না নিশ্চয়ই। এটা যদি ধরো 2004 থাকতো, তখন কিন্তু
লিপ ইয়ার। হলো? এটা যদি 2008 থাকতো, একটা লিপ ইয়ার পেয়ে গেলে পরবর্তী লিপ ইয়ার পেতে গেলে 4 বছর গ্যাপ দিতে হয়। 4-এর পর 8, 8-এর পর কত? 12, এগুলো হচ্ছে গিয়ে তোমার লিপ ইয়ার। তো 2005 তো লিপ ইয়ার নয়। আচ্ছা, লিপ ইয়ার যদি এসে যেত, ফান্ডাটা কি না, লিপ ইয়ারের ক্ষেত্রে তোমার হচ্ছে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 নয় 29। আচ্ছা, তার আগে বলো যে কোন মাসের দিন সংখ্যা কত সেটা কাউন্ট করতে জানা আছে তো? চলো ঘুষি পাকাও একটু, এই ঘুষি, আমি এই ঘুষি পাকালাম। দেখো, এই ঘুষি দিয়েই আমরা কিন্তু বুঝতে পারবো কোন মাসের দিন সংখ্যা কত। জানুয়ারি হলো, জানুয়ারি, এই ঘুষি দিয়েই বলছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, কোনটা ফেব্রুয়ারি? এটা জানুয়ারি, এইটা ফেব্রুয়ারি, এই যেটা খাদে পড়ে গেছে, ফেব্রুয়ারি। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আবার ওখানেই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। গুনলাম এভাবে। এই ঘুষি করে গোনার সময় মাথায় রাখবো, যেগুলো এই পাহাড়ের ওপর পড়েছে, উঁচু উঁচুতে পড়েছে, সেগুলো হচ্ছে সব 31 দিনের মাস। আর যেগুলো সব এই খাদে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, সেগুলো সব 30 দিনের মাস। হলো 30। এইবার ফেব্রুয়ারিটা বাদ যাবে। ফেব্রুয়ারিটা কেবলমাত্র 28 দিনের মাস। যদি এটা লিপ ইয়ার হয় তখন ওটা 28 হবে না, কত হয়ে যাবে? 29 দিনের মাস হবে। বোঝা গেল? ওকে, এবার চলো, যেটা গল্প হচ্ছে, তাহলে আমরা সময়টা এক্ষেত্রে বের করব কেমন করে, সময়ের টিটা বের করব কেমন করে না, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে, এটা লিখিত। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। এবার সময়টা আমরা কাউন্ট করব, ভালো করে বোঝো। তাহলে প্রথমত বললাম 2005 সাল লিপ ইয়ার নয়। নেক্সট আবার ফ্যাট করে ঘুষি করে ফেলো। ঘুষি করলেই তুমি বুঝতে পারবে জানুয়ারি মাস কত দিনের? 31। জানুয়ারি থেকে তুমি 27 মে পর্যন্ত যাবে। তাহলে জানুয়ারি কাউন্ট করতে হচ্ছে, এই যে জানুয়ারি ঘুষিতে, জানুয়ারি 31, তারপর ফেব্রুয়ারি কত হবে? ফেব্রুয়ারি 28। জানুয়ারি, ফেব্রুয়ারি, এবার কে? মার্চ, আবার দেখো ঘুষি, মার্চে কত? 31, এপ্রিল 30, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 31, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 30, এবার মে তো পুরো স্যার কাউন্ট করব না। কেন করব না? তোমাকে যেতে বলেছে 27 মে পর্যন্ত। আচ্ছা বাবু, 27 মে পর্যন্ত বলেছে, তাহলে তুমি কিন্তু 27তম দিন পর্যন্ত কাউন্ট করবে না, তুমি একদিন কম করবে, তুমি করবে 26তম দিন পর্যন্ত। এবার অনেকে বলবে স্যার কেন, এটা দিনে বেরোলো, অনেকে বলবে কেন। আচ্ছা ধরো আজকে রবিবার, হলো, ধরে নাও কথার কথা যে আজকে রবিবার, এবং তোমাদের স্কুল খুলবে ধরে নাও বুধবার। আমরা কি এরকম কাউন্ট করি যে রবি, সোম, মঙ্গল, বুধ, এই 4 দিন ছুটি? এরকম নিশ্চয়ই করি না, আমরা এরকম বলি রবির পর সোম, মঙ্গল, বুধ, একটাকে ছেড়ে রাখি না, একটাকে বাদ দিই না আমরা। এই জন্য 27 মে পর্যন্ত দিন বের করতে গেলে 27তম দিনকে আমরা ধরছি না, আমরা একদিন কম ধরছি। হলো? তাহলে এটা হচ্ছে গিয়ে আমার দিন হয়ে গেল। এটা যোগ করে দেখবে বাবু, 146 দিন আসবে, 146 দিন। বাট শুরুতেই বলে গেছি যে সময়ের একক নিশ্চিত হব আমরা যেন বছরেই থাকে। তাহলে দিন থেকে বছরে যেতে গেলে কি করতে হয়? দিন থেকে বছরে যেতে গেলে 365 দিয়ে ভাগ করতে হয়। 1 বছর 365 দিন। সেই জায়গা থেকে দিন থেকে বছরে আসতে গেলে সব সময় মাথায় রাখবো 365 দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, যদি এটা মাস থাকতো, মাস থেকে বছরে আসতে গেলে 1 বছর 12 মাস, তাহলে আমরা ভাগ করব 12 দ্বারা। হলো?
যাই হোক, গল্প এটুকু পরিষ্কার, হ্যাঁ। চলে আসি এবার, আমরা বের করতে যাচ্ছি কি, আমরা বের করতে যাচ্ছি সুদ। তাহলে এক্ষেত্রে সুদ বের করব, ইন্টারেস্ট বের করব। আই সমান সমান কি জানি না, পিটিআর বাই 100 বা পিআরটি বাই 100। চলো মানগুলো বসিয়ে ফেলি, আনসার চলে আসবে, আর কোনো ব্যাপার নেই। পি আসল দেখো, আসল তুমি জমা করছিলে 2000 টাকা। টি সময় দেখো, সময়টা হচ্ছে এইটা 146, তুমি তো বাই টেনে রেখেইছো, অযথা আর এইটুকু বাই দেওয়ার দরকার নেই, একদম নিচে বসিয়ে দাও। ও এইখানে সরি, এই যে 146 ওপরে দিয়ে দিলাম, একদম বাই তো টানাই আছে, নিচে 365 বসিয়ে দিলাম, পিটি দিয়ে দিয়েছি। এবার আর তো শুরু থেকেই দেওয়া আছে, আর হচ্ছে 6%, তাহলে এটা হচ্ছে 6। এবার বাই একটা 100 আসবে, হরে অলরেডি সদস্য বসে আছে, তাই জন্য একটা গুণ চিহ্ন দিয়ে দিতে হবে। হ্যালো, চলো কাটাকুটি করো, 0 0 কেটে নাও। এবার তুমি এটাকে 5-এ কাটতে পারো, 5 7-এ 35, 1 রয় 15, 3-এ 15, 5 4-এ 20, 73, 2-এ দেখো 146 আসে। তাহলে তোমার ওভারঅল রেজাল্ট দাঁড়াচ্ছে 4 2-এ 8 6 48 টাকা হচ্ছে তোমার সুদ। বোঝা যাচ্ছে? ওকে। আচ্ছা, এই ঘুষি করে কিন্তু মাসের দিনগুলো তোমাকে মাথায় রাখতে হবে, এটা সব থেকে সহজ একটা কৌশল। চলো আমরা এরপরে চলে আসি দাগ নম্বর 3। আমরা 3-এর দাগ দেখব। আর ভিডিওটা যদি দেখারই থাকে তাহলে স্কিপ করো না, স্কিপ করতে গেলে জায়গাগুলো আর পুঙ্খানুপুঙ্খ বোঝা আর হবে না। তো যদি দেখার থাকে পুরোটা দেখো, নতুবা ছেড়েই দাও এটা। চলে আসো, স্কিপ করতে গেলে কি হবে, আধা বুঝবে, আর ওই আধা বুঝে ফুল মার্ক আশা করা যায় না। আসি আমরা, এরপরে আমরা 3-এর দাগ দেখব। নাম্বার 3 কি দেখছি দেখো, বার্ষিক 8/1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? বোঝো ভালো করে, কি জানতে চেয়েছে? সবৃদ্ধি মূল। একটু আগেই বলেছিলাম না, সবৃদ্ধি মূল অ্যামাউন্ট, তাহলে আমাকে এ বের করতে হবে। তাহলে ডেটাগুলো কি কি দেওয়া আছে, যা ডেটাগুলো দেওয়া আছে ফাটাফাট করে নোট ডাউন করো খাতায়। বার্ষিক 8/1/3% সরল সুদে, পার্সেন্ট দেওয়া আছে, ভালো করে বোঝো, পার্সেন্ট দেওয়া আছে, তার মানে স্যার সুদের হার দেওয়া আছে, সুদের হার। আচ্ছা, সেই জায়গা থেকে বলো, এটা প্রথমেই বলা উচিত, যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে আমরা তো সরল সুদ শিখছি, সিম্পল ইন্টারেস্ট এসআই শিখছি, তো সরল সুদ জিনিসটা কি, তখন আমরা কি বলবো? মাথায় রাখবে সুদ কিন্তু 2 ধরনের হয়, একটাকে আমরা সরল সুদ বলছি যেটা এখন শিখছি, আরও একটা হয় চক্রবৃদ্ধি সুদ, যেটা আমরা শিখবো। হ্যাঁ, আমরা শিখে যাব, তো ক্লাস 10-এই শিখতে হবে এবং ফার্স্ট ইউনিটেই শিখতে হবে তোমাকে ওটা। সরল সুদ কি না, এটা একটা প্রক্রিয়া যেখানে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ করে কিছু সময় পর তার বিনিময়ে অতিরিক্ত অর্থ পাওয়া যায়। এটা সহজ সরল হিসেব নিকেশ, তাই জন্য এটা সরল সুদ। আর একটা জটিল একটা হিসেব নিকেশ হয়, সেটা আলাদা গল্প, ভিন্ন কোনো এক সময় বোঝা যাবে। হলো, যাই হোক, তো সুদের হার এটা দেওয়া আছে কত, 8/1/3%, এটা ভ্যালু অফ হার, পার্সেন্ট দেখেই বুঝতে হয় যে এটা সুদের হার। ভেঙে দাও, তাহলে 3 8 24 1 25/3%। হলো, 960 টাকার 960 টাকা তাহলে জমা দিচ্ছি আমি, যেটা জমা দিই সেটা বাবু আসল। তাহলে আসল বলো, মূলধন বলো, যাই খুশি বলো, আসল পি হচ্ছে তোমার কাছে 960 টাকা। 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল নির্ণয় করব। সময় দেওয়া আছে, কি দেওয়া আছে, সময় টি সমান সমান 1 বছর 3 মাস। হলো, আচ্ছা একটু আগে কি বলেছিলাম, সময়টাকে অবশ্যই যেন
বছরে থাকে সে বিষয়ে আমরা নিশ্চিত থাকব, সময়টা যেন বছরেই থাকে। এ তো বছরে আছে, একে নিয়ে আমার মাথা ব্যথা নেই। বাট এ কি বছরে আছে? না। কিসে আছে? মাসে আছে। তাহলে এটা থাক। তুমি না মাসটাকে, এই যে 3 মাস দেখছো, এই মাসটাকে তুমি টেনে নিয়ে যাও কোথায়? মাসটাকে টেনে নিয়ে যাবে বছরে। তাহলে একটু আগে বললাম মাস থেকে বছরে যেতে গেলে বাই 12 হলো। তাহলে এটা বছর হয়ে গেল। তাহলে এটাও বছর, এটাও বছর, মোট বছর পেতে গেলে যোগ করছো। তাহলে তোমার হচ্ছে 12 লসাগু, 12 একে 12 যোগ 3 বছর। মানে তোমার গল্প এখনকার দাঁড়িয়ে যাচ্ছে 12 3 কত? 15, 15/12 বছর। কেউ বলবে স্যার এখানে কি লঘিষ্ঠ করতে পারি? কাটতে পারো, বারবার কেটে লাভ নেই, বাট তুমি কাটতে পারো। তো এইবার যদি এখান থেকে সলিউশন আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব? দেখো, ফর্মুলা ব্যবহার করে দাও। মূল ফর্মুলা কি ছিল? মূল ফর্মুলা ছিল, আচ্ছা তোমাকে কি বের করতে বলেছে? দেখো, তোমাকে বের করতে দেওয়া আছে কিন্তু সবৃদ্ধি মূল, অ্যামাউন্ট বের করতে হতো। আর একটু রাফে লিখি, অ্যামাউন্ট সমান তুমি কি জানতে? এ সমান পি প্লাস, বলো, আই। পি প্লাস আই। পি তুমি জানোই, আসল তুমি জানোই, দেখে নিয়েছো এখানে 960। তুমি এখনও কি আই জানো? তাহলে তুমি আগে আই বের করো নিশ্চয়ই। আই যদি বের করি, ইন্টারেস্ট যদি বের করি, আই সমান হয় PTR/100। মানগুলো পুট করি আমরা মানগুলো পুট করব। পি দেখে নাও 960, তাহলে পির পরিবর্তে আমরা 960 বসালাম। টি, এই যে আমরা টি এখনই বের করলাম, টি সময়টা 15/12 দেখতে পাচ্ছি, ওপরে 15 নিচে 12, এইভাবে করে বসিয়ে দিই। পিটি এবার আর, আর এই যে দেখছিলাম এইটা 25/3, তাহলে ওপরে 25 নিচে 3, তবে একটা গুণিতক চিহ্ন দিতে হবে। তুমি পিটি আর বসিয়ে দিয়েছো, এবার হরে 100, তাতেও একটা গুণিতক চিহ্ন ব্যবহার করব আমরা, হবে। তাহলে কাটাকুটি করো, 0 0 কেটে নাও, সোজা কাটাকুটি একদম। 12 8 96 কেটে দিয়েছি, 3 5 15 আমরা কেটে দিয়েছি, হলো। তাহলে এইখান থেকে যদি আমরা হিসেব নিকেশ করতে চাই, 8 5 40, 40 আর এদিকে কত হচ্ছে 25, গুণ করব। সোজা গুণ বাবু, একদম ঘাবড়ানোর কিছু নেই। 25 4 কত হচ্ছে 100, আর একটা শূন্য ছিলই, মানে আমাদের রেজাল্ট হচ্ছে এইটা, হলো। এটা কি পেলে? সবে তুমি বের করলে, এটা হচ্ছে আই, ইন্টারেস্ট, সুদ বের করলে। বের করতে হবে তোমাকে সবৃদ্ধি মূল, অ্যামাউন্ট বের করতে হবে। তাহলে ফর্মুলা আবার ব্যবহার করো, যে এ সমান ছিল পি প্লাস আই। আচ্ছা, এটা রপ্ত করে ফেলো, এ সমান পি প্লাস আই, আসল যোগ সুদ। আমরা অনেক সময় বোকামো করি, সুদ যোগ আসল। এটা ঠিক নয়। কেন ঠিক নয়? আগে আমরা আসল জমা দিই, তারপরেই না আমরা সুদ পাই। তাহলে আগে তুমি আসল রাখবে, তারপরে বলবে সুদ। হ্যাঁ, তাহলে পি কত? পি কত দেখো, পি ছিল এটা 960 যোগ আই। আই কত পাচ্ছ তুমি? আই পাচ্ছ এইটা। তাহলে তোমার গল্প দাঁড়িয়ে যাচ্ছে 1060, হবে 1060। এই হচ্ছে তোমার এই প্রশ্নের সমাধান। চলে আসো 4-এর দাগ। তাহলে এর পরে আমরা দেখতে যাচ্ছি 4-এর দাগ। 4 কি দেখাচ্ছে দেখতে থাকো। নাম্বার 4, ওকে, এই হচ্ছে তোমার 4-এর দাগ। কি দেখছি আমরা? উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। ওকে, প্রত্যেক কটা জায়গা ভালো করে দেখতে থাকো। বার্ষিক 6% সরল সুদের হারে, তাহলে এটা কার ভ্যালু বলো? ভ্যালু অফ আর, পার্সেন্ট দেখছি যে পার্সেন্ট। নেক্সট 3200 টাকা, এটা কি
এটা ধার নিয়েছে, এই যে 2 বছরের জন্য ধার নিয়েছে, তাহলে যেটা জমা করি বা যেটা ধার নিই সেটাকে আমরা দুটোকেই আসল বলতে পারি। তাহলে স্যার 3,200 টাকাটা হবে আমাদের আসল মূলধন। 2 বছরের জন্য ধার নিয়েছে, সময়টা স্পষ্ট। বের করতে হবে 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। 2 বছর পরে কত টাকা শোধ করতে হবে, যেটা শোধ করতে হবে ব্যাংকে সেটাকে কি বলবো? ব্যাংক কি শুধুমাত্র আসলটাই নিয়ে নেবে? যে 3,200 টাকা ধার দিয়েছিল 2 বছরের জন্য, শুধু কি ব্যাংক ওটাই নেবে? না, ব্যাংক তো দুটোকে নেবে। ব্যাংক বলবে যে তুমি আমার থেকে আসল নিয়েছো, তুমি আমার আসলটাও দাও, আর সেই সঙ্গে 2 বছরের যা সুদ ছিল সেটাকেও দাও। বলো তাহলে ব্যাংক কী নেবে? না, ব্যাংক নেবে তোমার থেকে নেবে অ্যামাউন্ট, সববৃদ্ধি মূল নেবে, তাই তো? আচ্ছা, এটা আমি আর করছি না, যেহেতু একই কাজ তুমি নিজে করবে, কমেন্ট করে আনসার জানাবে, ঠিক আছে? আর যদি সমস্যাও হয় সেটাও তুমি জানাবে, ওটা তুমি নিজে করো। চলে এসো তাহলে 5-এর দাগ। 5 কী ছিল দেখো, বার্ষিক 5.25% সরল সুদের হারে, আবারও বলো কার ভ্যালু? ভ্যালু অফ আর। শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন, দেখো গল্প শুরু হলো। একটা ব্যাংকে কিছু টাকা জমা রাখেন, কিছু টাকা, যেটা জমা রাখি সেটাকে কি বলি? স্যার আসল বলি। কিছু টাকা জমা রাখতে বলেছে, তার মানে আসল কত সেটা স্পষ্ট নয়, হ্যাঁ কি? ওকে। 2 বছর পর তিনি সুদ হিসেবে পেলেন 840 টাকা। জানতে চেয়েছে কত টাকা জমা রেখেছিলেন। কত জমা রেখেছিলেন সেটা তো আমরা বুঝতে পারছি না, আর যেটা জমা রাখি সেটাকে আমরা আসল বলি, তার মানে আসলটাই আমরা বুঝতে পারছি না। আমরা আসলটা এবার বের করব। তাহলে একটু ফাটাফাট করে খাতায় লেখো যে ধরে নাও আসল পি টাকা, প্রিন্সিপাল হচ্ছে পি টাকা, আমরা পি ধরবো এটাকে, যেহেতু আমরা পি দিয়ে প্রকাশ করেছিলাম। হ্যাঁ, তাহলে আমরা এক্ষেত্রে ধরে নিই, কি ধরবো? ধরে নিই এক্ষেত্রে যে আসল পি টাকা, বোঝা গেল? আসল পি টাকা, এটা আমরা ধরে নিলুম। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে বার্ষিক 5.25% সরল সুদের হারে, সুদের হার দেওয়া আছে, তাহলে এটাও লিখে নিই, সুদের হার, ভ্যালু অফ আর 5.25%, এটা দেওয়া আছে। আর কি আছে? 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। 2 বছর পর, সময়টা দেওয়া আছে, তাহলে ওটাও লেখো। সময় তো টি সমান সমান আমরা কত লিখছি? 2 বছর। সুদ হিসেবে কত পাচ্ছে? প্রশ্ন কি বলছে? 840 টাকা, তাহলে ওটা হচ্ছে সুদ। ইন্টারেস্ট, এটা হচ্ছে 840 টাকা, হবে? ওকে। তো আচ্ছা, কি করব এবার দেখো, মূল ফর্মুলাটা লাগিয়ে দিই, তারপর দেখা যাবে। তো মূল ফর্মুলা কি ছিল? আই সমান ছিল পিটিআর বাই 100। আমাদের ডেস্টিনেশান কি বলো? আসল কত, পি কত, সেটাই আমাকে পৌঁছাতে হবে। আচ্ছা, এই পি বের করতে হবে, তাই না? এইটা বের করতে হবে। একটু ভালো করে বোঝো যে পি এর সূত্রটা তাহলে কি হতে পারে? এটা বা, হ্যাঁ, সমান নয় কিন্তু, সমান দিয়ে মাথায় অ্যারো দিতে হয় এরকম। তো যদি পি বের করতে হয়, আসল বের করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে পি আগে লেখো, হলো? সমান চিহ্ন দিয়ে দাও। পির উল্টো দিকে কী ছিল সেটা লেখো, আই। এদিকে পির সঙ্গে যারা যারা সদস্য সমূহ ছিল সবাইকে তাড়াও ওপারে। তাহলে 100 এদিকে স্যার ভাগ ছিল, হরে ছিল, তাহলে ওটা গুণ হয়ে যাবে, ওপরে যাবে। এবং টি এবং আর লবে ছিল, তাহলে ওটা হরে চলে আসবে, হলো? তাহলে পি এর সূত্র এটা। এবার কথা হচ্ছে স্যার আমি কি সবগুলো মুখস্থ করব? একদম নয়। তুমি একদম আই সমান পিটিআর বাই 100 এটাকে ঠোঁটস্থ করে ফেলো, মুখস্থ নয়, ঠোঁটস্থ, একদম ঠোঁটের ডগায় লেগে থাকবে, সেরকম তৈরি করো। ওখান থেকে বাকি জায়গা এমনিই পেয়ে যাবে, কষ্ট করে মাথায় বোঝা চাপানোর দরকার নেই। এবার করব কি আমরা, এখানেই করে দিই একটু, হ্যাঁ,
আমরা জাস্ট মানগুলোকে পুট করব এখানে। তাহলে পি সমান সমান বাই দিয়ে দিলাম আই কত দেখছি দেখো, সুদ কত দেখছি 840 গুণ 100 যেমনি ছিল দিয়ে দাও। টি টি কত দেখতে পাচ্ছি, টিটা দেখতে পাচ্ছি 2 গুণ আর খুঁজে নাও 5.25 হয়ে গেল। কাটাকুটি করে ফেলো, আনসার পেয়ে যাবে, আর কিচ্ছু নেই। তাহলে এখান থেকে কাটাকুটি করতে গেলে 840 গুণ 100, 2 ছিল 525। কেন 525 না, দশমিক ছিল, দশমিকটাকে তুলছি, তুলে দিলে উল্টো দিকে 1 দিয়ে দাও। দশমিকের পর দুটো সংখ্যা ছিল, তাই দুটো শূন্য দিয়ে দাও। এবার কাটাকুটি করো, ফিনিশ হয়ে যাবে, আর কিচ্ছু নেই। তাহলে এটাকে যদি তুমি 5-এ কাটো, 5 একে 5, বোকার মতো যেন না 5 5 25 বসিয়ে দিই। এবার 5 একে 5, ছোট হচ্ছে 2, তাহলে আর একটা ডিজিট নিতে হবে, তার জন্য একটা শূন্য আসবে, তারপর 5 5 25 হলো। 5-এ কাটো, এটাকে তুমি 5-এ নিলে 5 2 10 0, আবারও 5-এ কাটো, 5 4 20, এটা হচ্ছে তোমার 5 2 10, 5 1 5 হলো। আচ্ছা, এটা একটু কষ্ট করে 2-এ কেটে নাও তো, 2 4 8, 2 2 4 0 হলো। 21 2 42 হয়, 21 2 42 হয় 0। তাহলে তোমার বেঁচে যাওয়া সদস্য সমূহ দেখো, এখানে 20 গুণ এখানে 4 গুণ এখানে 100, ছেড়ে যাবে না কাউকে, তাহলে আনসার ভুল হবে। 2 4 8, 1 8, 1 2 3টে 0, 1 2 3টে, আচ্ছা 3টে 0। তাহলে এই ছিল তোমার আসল, যেই আসলটা পেলাম আমরা, কত 800 নয় সরি 8000 টাকা হলো। ওকে, নেক্সট। চলো আমরা নেক্সট কাজটা দেখে নিই একটুখানি। নেক্সট আমরা দাগ নাম্বার কত গো, 6-এরটা দেখবো, তাই তো। 6 কি দেখছি দেখো, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। সেই আগের গল্পটাই ভালো করে বোঝো, কিছু টাকা ধার নিলেন। আচ্ছা, যেটা ধার নিই সেটাই হচ্ছে আসল, তাই না? বললাম আমরা যেটা ধার নিই সেটাই হচ্ছে আসল, এবং কিছু টাকা ধার নিলেন, তার মানে আসল কত সেটাই আমার কাছে অস্পষ্ট এখনো পর্যন্ত। ওকে, চলো, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। খেয়াল করেছো, সময়টা কিন্তু প্রত্যেক মাসে বলেছে, মাস। আমি বলে গেছিলাম এক্ষুনি যে সময় মাসে থাকবে না, দিনেও থাকবে না, মাসেও থাকবে না, বছরেই থাকতে হবে। সময়টা কিন্তু প্রত্যেক মাসে। তাহলে যেহেতু মাস পাচ্ছি, টি সমান সমান 1 মাস, মাস থেকে তুমি বছরে যাও, তাহলে বাই 12 করব। 378 টাকা সুদ দিতে হয়, এ তো সুদের পরিমাণ আই। কত ধার নিয়েছিলেন, কত ধার নিয়েছিলেন বলতে ওই আসলটাই। তাহলে এটাও তো ঠিক আগের অঙ্কটাই রিপিট হচ্ছে নাকি? এটাও নিজে করো, অসুবিধা হলে আমাকে জানাবে, আর অবশ্যই তুমি কমেন্ট করে আনসার জানাবে কিন্তু। নেক্সট চলে এসো 7-এর দাগ। 7-এর দাগ কিন্তু এসএকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ, ফাইনালে এসেওছে, ইউনিট টেস্টে আসে, অনেকেরই পছন্দের প্রশ্ন। দেখা যাক তো, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে সেটা দেখতে বলেছে। ওকে, একটা জায়গা তো স্পষ্ট হয়ে যাচ্ছে, বার্ষিক 6% সরল সুদের হারে, তার মানে এটাই সুদের হার হলো। কোনো টাকা বলতে টাকাটা কত সেটা তো বুঝতে পারছি না। কোনো টাকা মানে আসলকে বোঝাতে চাইছে, তো আসল কত সেটা তো বুঝতে পারছি না, তাই না? কত বছরে, সময় জানতে হবে, দ্বিগুণ হবে। আচ্ছা, ধরে নিই যে আসলটা পি টাকা, ধরে নাও, কথার কথা, ফ্যাটাফ্যাট করে খাতায় লেখো, আসলটা হচ্ছে পি টাকা, আর সময় ধরে নাও টি বছর, এটা ধরে নাও, আগে ওপরে আগে লিখে নাও।
যে আমরা ধরে নিলাম এক্ষেত্রে এটা কতর দাগ করছি, এটা 7-এর দাগ করছি, এটা নাম্বার 7। আমরা ধরে নিই যে আসল পি টাকা হলো। আর কি ধরবো? আর ধরবো সময়, এবং সময় টি বছর ধরে নিই। আচ্ছা, এবার একটা কথা বুঝবে, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ কত তুমি জমা দিয়েছিলে? পি টাকা। ও বেটা, যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে হয়ে কত হয়? পি দ্বিগুণ হচ্ছে, তার মানে কত হয়? না, পি দ্বিগুণ হলে হয় 2p, নাকি? এবার ব্যাংকে তুমি টাকা রাখলে, পি টাকা জমা রাখলে, ওটা 2p হয়ে গেল। বলো 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 যে 2pটা কি অ্যাকচুয়াল? 2pটা কি? যে ব্যাংকে তুমি টাকা জমা দিলে, টাকা থাকলো, তারপর ওই টাকাটা বেড়ে 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 2p হলো। 2pটা কি? ওটা সববৃদ্ধিমূল। টাকা রেখেছি না, যেহেতু টাকা রেখেছি, আমার আসল আছে এবং সুদ যোগ হচ্ছে, কন্টিনিউ সুদ যোগ হচ্ছে, তার মানে ওটা কি? আসল আর সুদের যোগফল, তার মানে ওটাই হচ্ছে সববৃদ্ধিমূল। সববৃদ্ধিমূল বলো, সুদ আসল বলো, যা খুশি তোমার যেটা পছন্দ। আমি এখানে সুদ আসল লিখছি, হ্যাঁ, সুদ আসল। তবে টার্মগুলো জেনে রাখো যে ওটা সববৃদ্ধিমূলও বলা যায়। এবার একটা কথা বোঝো, আসল পি টাকা, সুদ আসল মিলে হলো 2p টাকা। নতুন করে কি পাবো? সুদ পেয়ে যাব না? নতুন করে সুদ পাবো, ইন্টারেস্ট। ইন্টারেস্ট সমান সমান কী হচ্ছে? 2p মাইনাস পি, বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে গিয়ে পি টাকা। হলো? তুমি পি টাকা জমা দিয়েছ আসল, সুদে আসলে হয়ে গেল 2p, সুদ আসল 2p, শুধু আসল পি, তাহলে শুধু সুদ কত? বিয়োগ করছি, হলো? ব্যাস। এইবার তোমার গল্প যেটা পরিষ্কার করতে হবে, যে কত বছরে দ্বিগুণ হবে, সময় বের করতে বলেছে। এই যে টি এর মান বের করতে চাই আমরা। তাহলে ফর্মুলা কী ছিল? মূল ফর্মুলা আই সমান সমান PTR/100। আমাদের ডেস্টিনেশন আপাতত টি, তাহলে আমরা টি এর বাড়ি যাব। টি এর বাড়ি যেতে গেলে কি করতে হবে? বলেই গেছি একটু আগে, সব সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, একটাকেই রেডি রাখবো। তাহলে টি থেকে আমরা টি যদি বের করতে চাই, উল্টো পারে আই ছিল, 100 ভাগ ছিল, গুণ করো, আর সেই সঙ্গে পি এবং আরকে কান ধরে এর হরে নামিয়ে দাও, হবে তো? ব্যাস। তাহলে এবার আমরা কিছুই নয়, জাস্ট মানগুলো ফ্যাটাফ্যাট করে পুট করলেই আমাদের আনসার চলে আসবে। দেখা যাক। আই আমরা কত বলেছি গো? আই সুদ কত বলেছি? এই যে পি, আই এর ক্যালকুলেশন করে দেখলাম, পি ইন্টু 100 দিয়ে দাও। পি মানে আসল, আসল তো পি ধরেছি, গুণ আর, আর কত? আর কত? এ বাবা, আরটা যে লেখা হলো না। আচ্ছা, একটু কষ্ট করে লিখে নিও ওখানে। আর হচ্ছে, দেখো প্রশ্নে দেখে নাও, বার্ষিক 6% সরল সুদের হারে। তাহলে আর হচ্ছে কত? 6। আর হচ্ছে 6, হলো? পিপি কেটে দাও, 2-এ কাটো, 2-3 6, আর 2 50-এ 100। তাহলে তোমার গল্প দাঁড়াচ্ছে 50/3, আর তো কাটছে না, মিশ্র করে দিও, 3 16 48, 2 50, হলো? তাহলে টি হচ্ছে এত বছর, এত বছরে বের হলো। চাইলে তুমি এভাবে রাখো। এবার যদি মনে হয় না স্যার আমি আর একটু এগোতে চাইছি, তাহলে কি করবে? যে 16 × 2/3 বছর, ভালো করে বুঝবে। তুমি কাউকে বললে, তোমাকে কেউ জিজ্ঞেস করলো, এই বাবু তোর বয়স কত? তুমি বললে আমার বয়স 16 × 2/3 বছর। তুমি যাকে বললে 16 × 2/3 বছর, ও 16 বছরটা বুঝলো। 2/3 বছর, ও বাবা, সেটা আবার কি? মাথা চুল করছে। তাহলে সহজে বোঝা যাচ্ছে না, তাই না? এই জন্য আমরা এটাকে, এই 2/3 বছরটাকে ভেঙে আমরা মাসে নিয়ে চলে যাই। তাহলে এটা হলো 16 বছর, আর সেই সঙ্গে 2/3 বছর ছিল, বছরকে মাসে নিয়ে যেতে চাইলে গুণ 12, হলো? তাহলে এখানে মাস বলে লেখো।
তিন চারে 12, তাহলে গল্প দাঁড়াচ্ছে 16 বছর 4 দুয়ে 8 মাস। এই হচ্ছে আমাদের গল্প। হলো, আমি এখানেও রাখতে পারি, খুব ভালো হয় এখানে রাখলে খুব ভালো হয়। তাহলে অতএব দিয়ে আনসারটা লিখে দিতে হবে। ক্লিয়ার? চলো আগলা সওয়াল কি দেওয়া আছে? 8 দাগ। 8 আমরা কি দেখছি গো? 8 দেখতে পাচ্ছি মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসল এর এত অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত? সরল সুদের হার বের করতে বলেছে, ভ্যালু অফ আর। এটা আমাকে উদ্ধার করতে হবে। তাহলে আমাদের ম্যাটেরিয়ালগুলো কি কি আছে? যে মান্নান মিয়া কিছু টাকা ধার করার, ওই যে আবারও একই গল্প, কিছু টাকা, কত টাকা সেটা তো আমরা বুঝতে পারছি না। তাহলে কিছু টাকা, ওই টাকাটাকে আমরা পি ধরে নিই। পি টাকা ধার করলেন, লিখে নাও যে তিনি পি টাকা ধার করেন। ধার করার 6 বছর পর দেখলেন, 6 বছর সময়, দেয় সরল সুদের পরিমাণ আসল এর এত অংশ। চলো এখান থেকে গল্পটাকে মিটিয়ে ফেলি। এসএকিউর জন্য আবারও ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এসএকিউর জন্য আবারও ইম্পর্ট্যান্ট 8 দাগ। এটা ইম্পর্ট্যান্ট এসএকিউর জন্য, আগেরটাও তাই। তাহলে কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন, কতটা ধার করেছিলেন আমি বুঝতে পারছি না, তাহলে আমরা ধরে নিই যে তিনি পি টাকা ধার করেন, পি টাকা ধার করেন, এটা আমরা ধরে নিচ্ছি। হলো, আচ্ছা বাকি ডেটাগুলো কি কি দেওয়া আছে? ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ, তাহলে ধার করার 6 বছর পর সময়টা দেখছি, সময় টি দেওয়া আছে তোমাকে 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের এত অংশ হয়ে গেছে, সুদের হার বের করতে হবে। আচ্ছা এইখানে আরেকটা কথা যোগ করে দাও, এবং সুদের হার, এবং দিবে, এবং সুদের হার R%, এটাও তুমি ধরে দাও একসঙ্গে। আচ্ছা এবার গল্প যেটা ছিল, প্রশ্নে বলেছে যে দেয় সরল সুদের পরিমাণ, দেয় মানে যেটা তিনি দিয়েছেন, দেয় সরল সুদের পরিমাণ, আমরা এর পরিপ্রেক্ষিতে সুদ নির্ণয় করি। আই সমান কি হবে? PTR/100। তাহলে এখান থেকে আমরা বের করার চেষ্টা করি পি, আমরা পি দিয়েছি, টি 6 বছর, আর সেটাও জানা নেই এখনও, /100। কাটতে পারি নাও কাটতে পারি, ছাড়ো রেখে দাও। প্রশ্ন মতে দেয় সরল সুদের পরিমাণ আসল এর 3/8 অংশ। বোঝো এবার সমীকরণ আসতে চায়, দেয় সরল সুদের পরিমাণ কত পেলাম? পি গুণ 6 গুণ R/100, এটাই সুদের পরিমাণ। এটা হবে কি হবে না আসল এর 3/8 অংশ, এটা প্রশ্ন মতে আসল এর 3/8 অংশ। আসল কত? পি, এর এর স্যার গুণ করতে হয়, এর 3/8, 3/8 দিয়ে দিলাম। হলো, এটুকু বুঝতে কি অসুবিধা নেই। তাহলে এবার আমরা, আমাদের ডেস্টিনেশান ছিল সুদের হার কত, এইটা কত। তাহলে যদি আর পেতে হয় উল্টো পারের সদস্য সমূহকে আগে লিখে দাও, পি গুণ 3 আর হরে 8। এইবার যারা লবের অংশ ছিল তারা হরে চলে আসবে, পি গুণ 6, আর এদিকে চলে গেল 100। কাটাকুটি করো, আনসার পেয়ে যাচ্ছ, কোনো ব্যাপার নয় এটা। পি বাদ দাও, 3 দুয়ে 6 আসবে, তাহলে এটা হচ্ছে 2 50 100, 2 কাটো, 2 2 2 2 হচ্ছে 4 8 আর 2 25। তাহলে তোমার গল্প দাঁড়াচ্ছে 25/4, মিশ্র করে দিও, তাহলে হচ্ছে 4 6 24 1 25। হলো, অতএব দিয়ে তুমি আনসার লিখবে, অতএব সুদের হার হচ্ছে এত%। বলো কি সমস্যা লেগেছে তোমার, বুঝতে কি অসুবিধা লেগেছে তোমার? ঠিক আছে, তাহলে আমরা 8 দাগ পর্যন্ত কভার করলাম। নেক্সট এরপরে চলে এসো 9 দাগ। এরপরে চলে এসো 9 দাগ। 9 আমরা কি দেখছি?
নাম্বার 9, এই যে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। এটুকু আগে বোঝো তো। যদি একজন কৃষক সমবায় সমিতি থেকে ধার করেন তাহলে সেক্ষেত্রে সুদের হার হচ্ছে 4%, আর যদি ব্যাংক থেকে ধার করেন সেক্ষেত্রে হচ্ছে 7.4%। ব্যাংকের ক্ষেত্রে সুদের হারটা বেশি দিতে হচ্ছে, তাই তো? প্রশ্ন মতে তাই দেখছি। এবার চলো, একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? বড় করে করবে না ছোট করে? আচ্ছা, একটু ছোট করে বলে দিই, যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট করবে। গল্পটা হচ্ছে, সমবায় সমিতিতে সুদের হার হচ্ছে গিয়ে 4%, হলো, ব্যাংকে ওটা 7.4%। সুদের হারের পার্থক্যটা কত দেখো তো, সুদের হারের পার্থক্যটা কত? মানে ব্যাংকে সুদের হারটা বেশি, সমবায় সমিতিতে কম, পার্থক্যটা কত? বিয়োগ করতে হবে। এবার হয়ে গেল ওটা আমরা আর এর ভ্যালু পেয়ে যাব, সুদের হার। এবার গল্প কি দাঁড়াচ্ছে, 5,000 টাকা কৃষি ঋণ নেন, যেটা ধার নিয়েছি, ঋণ নিয়েছি, সেটাকে আমরা বলছি আসল। সুদ, সরি, বাবা, আসল, সুদ বলে দিলাম। তাহলে এটা হচ্ছে পি। তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে? সুদ বের করতে হবে, ইন্টারেস্ট, আই বের করতে হবে। তাহলে আমরা কি করি, যেটা শুরুতেই বলে দিলাম, ছোট করেই যাচ্ছি, হ্যাঁ। তাহলে আমরা এক্ষেত্রে সুদের হার, আমরা এক্ষেত্রে লিখব সুদের হার ভ্যালু অফ আর। তাহলে 7.4 থেকে বললাম 4কে বাদ দিয়ে দিতে, তাহলে কত আসছে হিসেব করে দেখো, 3.4% আসবে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? 5,000 টাকা হচ্ছে আসল তোমার, তাহলে আসল পি হচ্ছে তোমার 5,000 টাকা, হলো, আসল হচ্ছে 5,000 টাকা। বছর মানে সময়টা দেওয়া আছে 1 বছর, সময় টি দেওয়া আছে তোমাকে 1 বছর, হলো, দেওয়া আছে এটা। এবার কি বলেছে, বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? তাহলে সুদ নির্ণয় করলেই অঙ্কটা শেষ। অ্যাকচুয়াল বড় করে করা যায়, আমি আবারও বললাম, আমি এটা ছোট করেই যাচ্ছি। ছোট করে দেখালে পরীক্ষাতে কোনো অসুবিধা নেই, নাম্বার পাবে এবং ফুল মার্ক পাবে। তাহলে আই সমান হচ্ছে পিটিআর বাই 100, ঠোঁটস্থ হয়ে যাক এখনই। তাহলে পি হচ্ছে কত? পি হচ্ছে 5,000। টি হচ্ছে কত? টাইমটা 1 বছর, আর হচ্ছে 3.4, দেখতেই পাচ্ছি আমরা, আর 100 বসিয়ে দেবো। পয়েন্টটাকে রিমুভ করো, পয়েন্ট রিমুভ করলে আবার 10, হলো। চলো, 0 0 0 0, এই 0 কেটে দাও। আর কোনো ব্যাপার থাকলো কি? গুণ করলেই তো আনসার। তাহলে 5 4 20, 0 বাঁচে 2, 5 3 15, 2 17। সুদ বাবদ ওই ব্যক্তির 170 টাকা বছরে বেঁচে যাবে যদি তিনি সমবায় সমিতি থেকে টাকা ধার করেন, তাহলে হবে। ওকে, চলে এলুম আমরা নাম্বার 10। 10, 10-এর দাগ কি দেখতে পাচ্ছি? 10-এর দাগ তো করবই, সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটা দেখছো অবশ্যই, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এই যে এত খাটুনির জন্য আমি অক্সিজেনটুকু পেয়ে যাব, যে তোমার ভিডিওটা ভালো লাগছে, তাহলে একটু অক্সিজেন পেয়ে যাব। এবং সেই সঙ্গে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করলে বললাম যে লাভটা তোমারই হবে, কেননা মাধ্যমিক রিলেটেড কন্টিনিউ আপডেট কিন্তু চলতেই থাকবে। তুমি বিভিন্ন আপডেটগুলো পেতে থাকবে। অনেকের জ্যামিতিতে প্রবলেম হয়ে থাকে, আশা করছি জ্যামিতির সমস্যার সমস্ত সমাধানগুলো করতে পারবো, বোঝাতে পারবো তোমাকে, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে লাভটা তোমারই হবে, সাবস্ক্রাইব করে দিও।
চলে এসো, আমরা 10-এর দাগ দেখব। যদি 292 টাকার একদিনের সুদ হয় 5 পয়সা, তাহলে বের করতে হবে শতকরা সরল সুদের হার কত। কোনো ব্যাপার হলো? ভালো করে ডেটাগুলো বোঝো তো। 292 টাকাটাকে আমরা কি বলছি বলো? আসল। এটাই তো জমা দিচ্ছি। একদিন কি বলছি এটাকে? একদিন বলো। একদিন হচ্ছে গিয়ে এটা সময় দেওয়া আছে, সুদ হচ্ছে 5 পয়সা। বের করবে শতকরা সরল সুদের হার কত। সুদের হার তোমাকে উদ্ধার করতে হবে এখান থেকে। চলো ফাটাফাট করে যাই। তাহলে কি কি দেওয়া আছে ডেটাগুলো? 292 টাকাটাকে আমরা কি বলছি? আসল বলবো। পি, নকল নয়, আসল। এটাই আসল। তাহলে এটা হচ্ছে 292 এত টাকা। সময় কি দেখছি? সময় টি দেখাচ্ছে তোমাকে একদিন। আমি বলে গেছি যে বছরেই থাকতে হবে সময়কে, তাহলে 1/365 দিন থেকে যেহেতু বছরে যাচ্ছে, এককটা লিখবো আমরা এখানে বছর বলে লিখবো। চলো নেক্সট কি দেখাচ্ছে? যে সুদ হচ্ছে 5 পয়সা, তাহলে সুদ ইন্টারেস্ট আই হচ্ছে গিয়ে 5 পয়সা। এইবার একটা কথা বলি, বলছি যে ধরো তোমার বাড়িতে বাবা একটা কিটক্যাট এনেছেন, একটা মাঞ্চ এনেছেন, দুটো চকলেট। যে তোমার ভাই কিটক্যাটটা নিয়ে নিয়েছে, তোমাকে মাঞ্চটা দিয়েছে, তাহলে কি করবে? কান্নাকাটি করবে একটুখানি। কান্নাকাটি কেন করবে? না, আমরা দুজনই ভাই ভাই, আমাদেরকে দুজনকেই একই জিনিস দেওয়া দরকার ছিল, বাট আমরা আলাদা আলাদা নিচ্ছি। তাহলে এক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে এক্ষেত্রে এককটা ইউজ করেছি টাকা, এক্ষেত্রে দিয়েছি পয়সা। একই হওয়া উচিত ছিল, নতুবা এও কান্নাকাটি করবে, তাই না? তাহলে আমরা করি কি না, পয়সা থেকে আমাকে টাকায় ব্যাক করতে হবে। পয়সা থেকে আমরা টাকায় ব্যাক করব। পয়সা থেকে টাকায় ব্যাক করার উপায় কি? বাই 100, এত টাকা হবে তো। ওকে, তাহলে এখান থেকে এবার আমরা করব কি? আচ্ছা, এই গল্পটা কি বোঝা গেল? পয়সা থেকে আমরা টাকায় যাচ্ছি। যদি এটা বুঝতে অসুবিধা হয়, আমরা কি জানি না, 100 পয়সা সমান সমান হয় কি 1 টাকা লিখব। তাহলে সেখান থেকে 5 পয়সা সমান কত আসবে? 1-এর জন্য বের করলে 1/100, 5-এর জন্য গুণ 5, কিছুই নয়, সিম্পলি গল্প। শুধু এটা মাথায় রেখে দাও, পয়সা থেকে তুমি টাকায় যাচ্ছ, বাই 100 করবে। কাটাকুটি করার এখন প্রয়োজন নেই, এটা রাফ দেখালাম। এটা রাফ, হ্যাঁ এটা রাফ। আচ্ছা, আমাদের ডেস্টিনেশন কি ছিল? সরল সুদের হার কত হবে। মূল ফর্মুলাটা একটু ফাটাফাট করে লাগিয়ে দিই। আই সমান সমান পিটিআর বাই বলো 100 দিলাম। ওকে, সুদের হার আর চাই। তাহলে আর বের করতে গেলে উল্টো পারে আই, সেই সঙ্গে 100টাকে নিয়ে যাই কাম ধরে, সেই সঙ্গে পি এবং টিকে নিচে নামিয়ে দিই। ফ্যাটাফ্যাট করে ডেটা পুট করো, সোজা অঙ্ক। আই কত দেখছো? দেখো আই কত দেখছো? আই হচ্ছে 5/100 গুণ 100 দিয়ে দিলাম। হরে এবার পি বসতে চাইছে। পি কত দেখছো? দেখো 292। টি কত দেখছো? টি 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 এই যে 1/365 দিয়ে দিয়েছো এইভাবে 365 দিয়ে দিয়েছো। 100 কেটে দাও। এরপরে কি করব? এরপরে বাই দিয়ে দিচ্ছি, 5 দিই। এখানে 292 ছিল। আচ্ছা, এটা বাই, তারপরে একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের তো ভাগ করতে পারছি না, তাহলে উল্টে যায়, অনন্যক হয়। ওপরে যাবে 365 আর নিচে থাকবে 1। চাইলে দাও 1, না চাইলে না দাও, কোনো ব্যাপার নয়। এইবার এটা স্যার কত এ কাটিবে? বলে রাখি, এটা 72-এ কাটবে। কি করে দেখাই একটু। তুমি একটু 72 4 গুণ করো তো, কত আছে দেখো। 4 2-এ 1 মিনিট 72 নয়, ভুল বললাম, এটা 73, ভুল বললুম, সরি। 73 4 গুণ করো তো। 3 4-এ 12, 2 হাতে 1,
আর হচ্ছে 7 4 8 আছে 29 হচ্ছে। আচ্ছা 73 5 গুণ করো তো, 5 3 15 5 হাতে 1, তাহলে 5 7 35 1 36 হচ্ছে 365। তো এটা 73 4 হচ্ছে, 73 5 হচ্ছে, মানে গল্প হচ্ছে 5 5 25/4 মিশ্র করে নিও। বলো কি সমস্যা লাগছে তোমার? ঠিক আছে, ওকে। চলে আসি আমরা পরের কাজ আমরা দেখি। নাম্বার কত? 11 দেখব। 11 দেখব তো, ওকে। দেখাই যাক কি দেখাচ্ছে আমাদের নতুন অতিথি। বলছে বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 600 টাকার সুদ হচ্ছে 168 টাকা। এটা একটু নিজে করো তো, কমেন্ট করে জানাবে, দাগ নম্বর দেবে কমেন্ট করার সময়। বার্ষিক 8% সরল সুদে 8% হার, 8% হার বলতে এটা স্যার আর এর ভ্যালু কত বছরে। একইভাবে ধরে নাও যে সময় হচ্ছে টি বছর, হলো 600 টাকার সুদ হচ্ছে 168 টাকা। 600 টাকাটাকে কি বলছি? 600 টাকাটাকে কি বলছি বলো? জমা দিচ্ছি তো, ওটাই আসল। সুদ হচ্ছে 168 টাকা, এটা আই। তো সব ডেটা দেওয়া আছে তো, তোমাকে বের করতে হবে শুধুমাত্র কি বের করতে হবে এক্ষেত্রে যে কত বছরে, সময়টা তুমি বের করবে। পারবে? নিজে করো নিজে করো নিজে করো নিজে করে কমেন্ট করে জানাবে আনসার কত এসছে। বই না থাকলে, এখন যদি বই না থাকে কাছে, তাহলে এখান থেকেই দেখে নিও, বই তো থাকবেই আশা করছি। চলে আসি আমরা 12 দাগ দেখব। যদি বার্ষিক 10% আর সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল? বোঝো ভালো করে। যদি বার্ষিক 10% হার সরল সুদে, কী দেওয়া আছে গো? সুদের হার, ভ্যালু অফ আর 800 টাকা ব্যাংকে জমা দিচ্ছ, তাহলে এই 800 টাকা জমা দিচ্ছ মানে এটা হচ্ছে প্রিন্সিপাল, আসল পি বলছি। সুদে আসলে হচ্ছে 1200 টাকা ফেরত পাচ্ছ, সুদ আসল 1200 টাকা অ্যামাউন্ট, হলো। বলছে কত সময়ের জন্য জমা ছিল। তাহলে যে যে ডেটাগুলো দেওয়া আছে আগে ফ্যাটাফ্যাট করে নোট করে ফেলো, নোট করলেই আংশিক কাজ হয়ে যাবে। দেওয়া আছে সরল সুদের হার, লিখলাম সরল সুদের হার, ভ্যালু অফ আর সমান সমান দেওয়া আছে তোমাকে 10%। 800 টাকা ব্যাংকে জমা দিচ্ছ, 800 টাকা জমা দিচ্ছ, তাহলে যেটা জমা দিচ্ছ সেটাকে তুমি কি বলছো? আসল পি সমান সমান 800 টাকা। জমা দিয়ে সুদে আসলে পাচ্ছ 1200 টাকা। সুদ আসল কি? সুদ আসল বা সবৃদ্ধিমূল অ্যামাউন্ট বলছি আমরা, সমান সমান 1200 টাকা। আবারও সেই একই গল্প যে আসল 800 টাকা, সুদ আর আসল মিলে হলো 1200 টাকা। কি পাবো নতুন করে বলো? কি পাবো? সুদ পাবো, সুদ আই। কত আসবে না 1200 মাইনাস 800, 1200 মাইনাস 800 মানে কত হচ্ছে? 400 টাকা। কত হচ্ছে? 400 টাকা হচ্ছে। হবে হবে, ওকে। কি চাই গো তোমার? এখান থেকে তোমাকে উদ্ধার করতে হবে কত সময়ের জন্য এই টাকাটা জমা ছিল, সময় বের করতে হবে। আমি বলে গেছি সময়ের জন্য এক্সট্রা করে ফর্মুলা মুখস্থ করতে হবে না, একটাই রেডি করবো, আই সমান PTR/100। তাহলে টি চাই। এবার যদি আমরা টিকে উদ্ধার করতে চাই, টি এর সূত্রটা কি হচ্ছে বলে দাও বলে দাও বলে দাও, জানো তুমি, আই গুণ 100/PR হবে। জাস্ট মান পুট করো, আনসার শেষ। আই কত? 400, এদিকে 100 থাকলো, পি স্যার পি দেখছি 800 টাকা, দিয়েই দাও, পি হচ্ছে 800। এবার আর আর দেখো 10, ব্যাস কাটাকুটি করে ফেলো ফ্যাটাফ্যাট করে, তাহলেই আনসার চলে আসবে। শূন্য কেটে দিলাম, 8 5 40, তাহলে সময় হচ্ছে
5 বছর। আমি আবারও বলে দিচ্ছি, তুমি কিন্তু অতএব দিয়ে আনসার লিখবে। না লিখেছো তো হাফ নাম্বার গেছে তোমার, এটা কিন্তু মাথায় রেখে অতএব দিয়ে শেষে লিখবে, আনসার লিখবে। নেক্সট চলে আসছি আমরা কতর দাগ গো? এটা কত করলাম? এটা করলাম 12 দাগ, এটা 11 নয়, 11 তোমাকে হোম টাস্ক দেওয়া আছে। আচ্ছা, এইবার চলে আসবো ইম্পর্টেন্ট 13 দাগ, ভেরি ইম্পর্টেন্ট 13 দাগ। চলে এসো তাহলে, ভেরি ইম্পর্টেন্ট 13 কি দেখতে পাচ্ছি আমরা দেখে নিই একটুখানি। বলছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে হচ্ছে এই টাকাটা। 7 বছরে সুদে আসলে হচ্ছে 7,100 টাকা, আর 4 বছরে সুদে আসলে হচ্ছে তোমার 6,200 টাকা। বের করতে হতো মূলধন কত ছিল, বের করতে হতো সুদের হার কি ছিল। হলো, এই ছিল গল্প। ইম্পর্টেন্ট কাজ ফাইনালে এসছে, মাধ্যমিকে এসছে ফাইনালে। তুমি ইউনিট টেস্টে যখন তুমি প্রশ্নবিচিত্রা বা এই টাইপের কোনো বই, যখন তুমি প্রশ্নের জন্য কোনো বই যখন প্র্যাকটিস করবে, তখন তুমি এর ভুরি ভুরি সম্ভার দেখবে। তোমার স্কুলেও ফার্স্ট ইউনিটে থাকতে পারে, টেস্ট এক্সামেও থাকতে পারে। এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা, অবহেলা করবে না একে। কি আছে? কোনো মূলধন, সেই মূলধনটা কি সেটা আমার এখনো পর্যন্ত জানা নেই। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে এত টাকা। সুদে আসলে এত টাকা মানে কি? এটা বলে দিচ্ছে সববৃদ্ধিমূল। আমি সেই শুরুতে বলছিলাম না, সববৃদ্ধিমূল মানে কি? সববৃদ্ধিমূল মানে আসল জমা দিলাম এবং তার বিনিময়ে যে সুদ পেলাম, দুটোর যোগফল, নাকি গো? তার মানে আমরা বলবো আসল যোগ সুদ। শুরুতেই যেটা বলছিলাম, একদম একদম শুরুতেই যে কথাগুলো বলছিলাম দেখাতে হবে। এই যে সববৃদ্ধিমূল এ সমান কি হয়? পি প্লাস আই। একদম শুরুতেই আমরা বলছিলাম এই কথাগুলো। তাহলে তাহলে 7 বছরের সুদে আসলে হচ্ছে 7,100 টাকা, এটা দেওয়া আছে। আর সুদে আসলে মানেই সববৃদ্ধিমূল, আর সববৃদ্ধিমূল মানেই আসল যোগ সুদ। তাহলে আমরা লিখি আসল যোগ সুদ। একটা সময় ছিল নিশ্চয়ই, তাহলে 7 বছরের সুদ। 7 বছরের সুদ, এটাই তো সববৃদ্ধিমূল। প্রশ্ন মতে ওই ডেটাটা দেওয়া আছে 7,100 টাকা। আমরা লিখে নিই একটু, 7,100 টাকা দিলাম। পারফেক্ট। একই যুক্তিতে 4 বছরের সুদে আসলে 6,200 টাকা। তাহলে একই কথা লিখি, আসল যোগ 4 বছরের সুদ সমান সমান 6,200 টাকা। প্রশ্নে যা দেওয়া ছিল সেটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে নিলাম, জাস্ট এইটুকু আমাদের দায়িত্ব। অপনয়ন মানে 9-এ করেছিলে তো, বিয়োগ করে দাও। এটাকে বিয়োগ করো। বিয়োগ করলে কী হবে? এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, প্লাস মাইনাস আসল ক্যান্সেল হয়ে যাবে। শিখেছি আমরা অপনয়ন, জানা আছে। একদম 9 শেষ হচ্ছে, তাজা তাজা গল্পগুলো মাথার মধ্যে আছে। তাহলে সেই তাজা গল্পটাকেই কাজে লাগাও। 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদকে বাদ দাও, তাহলে থাকবে 3 বছরের সুদ। আচ্ছা, এখান থেকে বিয়োগটা করে ফেলো দেখি, এখান থেকে বিয়োগটা করে ফেলো। শূন্য হচ্ছে ধার করো 11, তাহলে হচ্ছে গিয়ে 9, হচ্ছে না আর। তাহলে 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা। হলো, 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা। আর গল্প যেটা বলতে চাইছি, তোমার প্রশ্নের মধ্যে 3 বছরের প্রসঙ্গ ছিল না। প্রশ্নের মধ্যে তুমি দুটো বছর দেখছো, একটা 7 বছর আর একটা 4 বছর। তাহলে তুমি একটা কাজ করো, প্রশ্নের মধ্যে যে সময়গুলো দেওয়া ছিল তুমি তাদের মধ্য থেকে যে কোনো একটাকে বের করো। হ্যাঁ, তাহলে আমরা প্রথমটাকেই বের করি, এইটাই বের করি, 7 বছর। তো 3 বছরের সুদ যদি এত হয়, ঐকিক নিয়মের একটু সাহায্য নাও তো। 1 বছরের সুদ কত হবে? 900/3, মানে কত হচ্ছে স্যার? 300 টাকা। 3 3 নয়। তাহলে এখান থেকে আমরা 7 বছরের বের করি। প্রশ্ন মতে যেটা দেওয়া ছিল 7 বছর। 1 বছরের যদি 300 টাকা হয়, তাহলে 7 বছরের গুণ 7।
মানে হচ্ছে 3×7 = 2100 টাকা। এটা আমরা 7 বছরের সুদ বের করলাম। আমি প্রশ্ন করছি এবার তোমাকে, দেখো ভুল করলাম না তো? একদম ঠিকঠাক আছে তো? কোথাও কি মিস্টেক? 1 মিনিট একটু যাচাই করে নিই। আমি যাচাই করে নিই, তাহলে সেটা সুবিধা হবে। এটা ছিল 7,100, এটা ছিল 6,200, বিয়োগ করলে 900। ওকে, ঠিক আছে, চলো ঠিকঠাক একদম, কোনো ব্যাপার নয়। তো 3 বছরের সুদ 900, সেখান থেকে 1 বছর বের করলাম, 3 3 3 9, ঠিক আছে, 3×7 = 21, একদম ঠিক আছে। তাহলে আমরা আবারও বলে দিই, 7 বছরের সুদ বের করলাম এইটা, আর 7 বছরের আসল আর সুদ মিলে হয়ে গেছিল এটা, বোঝো। 7 বছরের শুধুমাত্র সুদ পেলাম এইটা, ওই 7 বছরের আসল আর সুদ মিলে হচ্ছে এইটা। কি পাবো? সুদ পেয়ে যাচ্ছি, তার মানে ওখান থেকে নিশ্চিত রূপে আমরা আসল পেয়ে যাব নিশ্চয়ই। তাহলে ওখান থেকে আমরা অতএব দিয়ে বলবো যে স্যার আসল সমান আমরা বলতে পারবো 7,100 থেকে এটাকে বাদ দিচ্ছি, হবে? 7 বছরের সুদ হচ্ছে এইটা, বের করলাম। শুরুতেই দেওয়া আছে 7 বছরের সুদ আর আসল মিলে এইটা। তাহলে শুধুমাত্র আসল কত? বিয়োগ করছি। বিয়োগ করলে তোমার রেজাল্ট কত আসে? বিয়োগ করলে তোমার রেজাল্ট আসে 5,000 টাকা। বিয়োগ করলে তোমার রেজাল্ট আসে 5,000 টাকা, 5,000 টাকা। আচ্ছা, এইবার তোমাকে যেটা করতে হবে, কি করবে তোমরা? এরপরে দুটো আনসার জানতে চাইছিল। একটা বলছে মূলধন কত, যেটা আমরা বের করলাম, এই যে আসল হচ্ছে 5,000 টাকা, বের করে দিয়েছি। আর একটা বের করতে বলেছে সুদের হার। সেটা কেমন করে বের হবে দেখো, সেটা কেমন করে বের হবে? আসল তুমি পেয়ে গেলে, এটা কার ভ্যালু? এটাই হচ্ছে পির ভ্যালু। সময়টা কত ধরেছো তুমি? পি সমান পেলে 5,000, হলো। সময়টা কত ধরেছো? না 7 বছর, 5,000 টাকা সময়টা ধরেছো, হলো এইটা। আর 7 বছরের সুদ কত, ইন্টারেস্ট কত? 7 বছরের সুদ হচ্ছে এইটা 2,100 টাকা, বোঝা গেল? তাহলে এখান থেকে তুমি তো আর পেয়েই যাবে। মূল ফর্মুলা কি বলছে? না আই সমান হচ্ছে PTR/100, চাই আমার আর। তাহলে আর উদ্ধার করতে গেলে আমরা করব কি? লিখব I × 100, তুমি জানোই অলরেডি, I × 100/PT, মান পুট করে দাও, আনসার পেয়ে যাবে, আর কিছুই নেই। তাহলে I দেখতে পাচ্ছি 2,100 গুণ 100/P হচ্ছে 5,000, দেখে নাও 5,000। টি হচ্ছে কত? টি হচ্ছে 7। তাতে করে 0 0 0 0, এই 0 কেটে দাও। 7 3 21, একটা 0 ছিল, আর 5 6 30, কাটলে নোংরা হয়ে যাবে, এটা রেখে দিলাম। 5 6 30, তাহলে 6% হয়ে গেল। এই হচ্ছে তোমার দুটো প্রশ্নের আনসার, একটা প্রশ্নের ডবল আনসার এবং ইম্পর্টেন্ট, ভালো করে দেখতে হবে। তো আমি ভাবছি আজকে এই পর্যন্ত রাখব। এরপরে যদি তোমাদের মনে হয় যে এরকম এই সিরিজগুলো চলবে, তাহলে কমেন্ট করে জানাও। যদি তোমাদের প্রয়োজনীয়তা থেকে থাকে কমেন্ট করবে। যদি নেক্সট পার্ট চাই, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। টাটা, চলো।